আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা শুনছেন শাখাওয়াত অডিও বুক স্টুডিও। আমাদের আয়োজন চলছে মহান ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর রহস্যময় জীবন বা জীবনের অজানা অধ্যায়ের পার্ট 2। ওসমান ভাইয়ের ব্যক্তিগত ব্যবহারিক জিনিসপত্রের বেশিরভাগই আজ অবশিষ্ট নেই। আক্ষরিক অর্থে তিনি একজন গাজী, মর্দে মুজাহিদ, যুদ্ধজয়ী ছিলেন। তার স্মৃতি বলতে অবশিষ্ট আছে একটি বড় বড় দানার কাঠের তাসবিহ মালা, যা নিয়ে তিনি নিয়মিত ব্যবহার করতেন। আর বোরসা নগরীতে তার সমাধি ক্ষেত্রে দুটি তবলা ছিল। হিজরি দ্বাদশ শতকের শেষ পর্যন্ত সেই তবলা দুটি সেখানে প্রদর্শনের জন্য ছিল। এই তবলা দুটি মান ওসমান গাজীকে তৎকালীন সেলজুক সুলতান উপহার দিয়েছিলেন, কিন্তু 1855 সালের দিকে ছড়িয়ে পড়া ছোট কিয়ামত বা নামের বৃহৎ অগ্নিকাণ্ডে কাঠের সেই তসবিহমালা ও তবলা পুড়ে যায়। তা না হলে সেই জিনিসগুলো হয়তো আজ পর্যন্ত সংরক্ষণ থাকতো। মাঝে মধ্যে মনে প্রশ্ন জাগে, আচ্ছা তাহলে ওসমান গাজী কি পরিধান করতেন? ওসমান গাজীর প্রচলিত তেলচিত্রগুলো তার পোশাক সম্পর্কে সঠিক তথ্য প্রদানকারী মূল সূত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়, কারণ সূত্রগুলো বলে তিনি অত্যন্ত সাদাসিধা পোশাক পরতেন, কিন্তু বিভিন্ন চিত্রকররা ওসমান গাজীকে সুলতানগণ ক্লাসিক্যাল যুগে যেরকম জামা পরতেন তাকে সেরকম জামা পরিয়ে ছেড়েছে। অষ্টাদশ শতকের শেষ দিকে সুলতানদের বা ওসমানীয় খলিফাদের চিত্রমালা অঙ্কন প্রকল্পে চিত্রশিল্পী কনস্ট্যান্ট কবি দাগালি ওসমান গাজীকে একেবারে খলিফা সুলাইমান আল কানুনি ও তৃতীয় মুরাদের মতোই ক্লাসিক্যাল পোশাক চিত্রায়ন করেন। এমনকি উল্লেখিত সুলতানরাও কখনো এবং রং বেরঙের পোশাক তো পরেনি না, বরং আনাতুলিয়ার প্রাসাদের চতুর্দশ শতকে এসে দুর্গ গড়ে তোলার আগ পর্যন্ত কোনো ওসমানীয় সুলতান বা খলিফা এমন পোশাক ব্যবহার করেনি। কিছু সূত্র থেকে জানা যায়, ওসমান গাজী পাগড়ি, লাল বুনটের খোরাসানি নামের লম্বা টেবিল ব্যবহার করতেন। এর উপর মোড়াতেন বর্ণিল সুতি দিয়ে নকশা করা সফেদ রুমাল। মধ্য এশিয়া উইঘুর মুসলিম সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মাথায় এখনও ওই ধরনের পাগড়ি চল দেখা যায়। তিনি চওড়া লাল কালার বিশিষ্ট লম্বা জুব্বা বা আলখাল্লা পরিধান করতেন। এখন আমরা এমন কিছু তথ্য যোগ করতে চাচ্ছি যা পাঠক মহলকে নড়েচড়ে বসতে বাধ্য করবে, স্তম্ভিত করে দেবে কিছুক্ষণের জন্য। গাজী ওসমান এক কাপড় দুইবার পরিধান করতেন না। কি অবাক হচ্ছেন? এই কাজটি তার সম্পর্কে এতক্ষণে জেনে না আসা আপনাদের সব হিসাব নিকাশ উল্টাপাল্টা করে দিচ্ছে। তাই কি বিলাসিতা ও অপব্যয়ের জীবন থেকে যোজন দূরে ছিলেন না? জি হ্যাঁ, কিন্তু দরিদ্র ও অভাবীদের প্রতি তার অপরিসীম বদান্যতা প্রেক্ষিতে কথাটি প্রচলিত হয়ে যায়। যখনই কেউ তার পোশাকের দিকে একটু মনোযোগ দিয়ে তাকাতো, সাথে সাথে তিনি সেই পোশাকটি খুলে তাকে উপহার দিতেন। শাসক হওয়ার আগেই তিনি অসহায় বস্ত্রহীনদের কাপড় দান করতেন। বিশেষ করে বিধবাদের ব্যাপারে খুব বেশি সদয় ছিলেন। সে সময় একটি গোত্রীয় রেওয়াজ ছিল, খিজির ইলিয়াস দিবসে গোত্রপ্রধান তার বাড়ির দরজা সবার জন্য উন্মুক্ত করে দিতেন। গোত্রপ্রধান সিরেফ তার পরিবারকে নিয়ে খালি হাতে বাড়ি ত্যাগ করতেন, এমনকি একটা পেরেকও সাথে নিতেন না। বাড়ি ত্যাগের পরে গোটা এলাকাবাসী সেই ঘরে প্রবেশ করে নিজেদের চাহিদা মতো যা ইচ্ছা নিয়ে যেত। এই প্রথার নাম ছিল গোত্রনেতার বাড়ি উন্মোচন, গোত্রপ্রধানের বাড়ি নিষ্কাশন। গাজী ওসমান এই প্রথাটি বেশ পরিকল্পনার সাথে পালন করতেন। বছরে একদিন তিনি তার মালামাল ভর্তি বাড়ি ছেড়ে চলে যেতেন, গোত্রবাসীদের জন্য উন্মুক্ত করে দিতেন। এই প্রথা ধারণা থেকেই পরবর্তী কবি তাওফিক ফিকরাত কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস নামক সংগঠন দেশ লুটপাট দেখে প্রধানের বাড়ি লুট শিরোনামে একটি বিদ্রুপাত্মক কবিতা লিখেন। মহান গাজী ওসমান প্রথম ওসমান শাসক হিসেবে পরিচিত, ওসমানী শাসক, কিন্তু তিনি সুলতান ছিলেন না। তার উপাধি ছিল গাজী ও বেগ। আমাদের কাছে এমন এক অনবদ্য কবিতা আছে যার রচয়িতা হিসেবে গাজী ওসমানকে ধরে নেওয়া হয়, যার শুরু শেষ বীরত্ব আর প্রজ্ঞাপূর্ণ উপদেশ ভরপুর। এর লেখক আবদেল গাজী ওসমান কিনা এই প্রশ্ন তোলা যায়, কিন্তু এর চেয়ে বড় যে প্রশ্নই তাকে এর লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে তা হলো, কেন এই কবিতাটির লেখক হিসেবে তার অন্য কোনো সুলতান বা খলিফাদের নাম উঠে আসেনি। আসুন গাজী ওসমানের সেই বিখ্যাত কাব্যের কিছু অংশ আবৃত্তি করে দেওয়া যাক। হৃদয়ের ভ্রূণট দিয়ে গড় শহর নগর, নতুন নতুন হাট বাজার, খুশি মনে চলুক বিকিনিকি, কিন্তু চাষিদের উপর করো না অত্যাচার, বনিদি আর নয়। শহর ইনেগুলের দিকে তাকাও, ঠায় দাঁড়িয়ে আছে বর্ষা, ঘুরিয়ে দিয়ে আবার বানাও। সেখানে আমি কাফেরদের ঘুরিয়ে দিয়েছি, বাঘ হয়ে ঢুকে পড়ো মেষপালে, সিংহের মতো বিজয় চিনিয়ে আনো। সমাজের জন্য কিছু একটা করো, সেনানি হও, জিবের লাগাম টানো। ইজনিক নগরে লুকিয়ে থাকা থেকো না, সাকাররা নদীর মতো ফুঁসে ওঠো না, বরং ইজনিক জয় করে নাও, এর প্রতিটি প্রাসাদকে দুর্গ বানাও। তুমি কারা খান ও উগুজের বংশধর, আর তুগুলের সন্তান ওসমান, তোমার অধিকার ছিনিয়ে নাও, ইস্তাম্বুল জয় করে গড় গোলাপ বাগান। ইতিহাসের প্রতিটি সূত্র থেকে প্রতীয়মান হয় গাজী ওসমান ছিলেন স্বল্পতুষ্ট ব্যক্তি বা অল্পতুষ্ট ব্যক্তি। দান করতেন বেশি, স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কিছু গ্রহণ করতেন, অসম্মতি জানাতেন। যুদ্ধলব্ধ সম্পদ ও আবিদের মাঝে বিলিয়ে দেওয়াই ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ করা
বলা যেতে পারে তিনি প্রতিদিন আসরের পরে তার প্রাসাদে অবস্থান করতেন এবং নিজ উপস্থিতিতে আপ্যায়ন করতেন। অদ্ভুত ব্যাপার হলো সেই খাবার গ্রহণের আগে সুললিত সুরের আসর বসত। ওসমানীয়রা খাবার গ্রহণের সময় না, বরং খাবার গ্রহণের আগে সুর সঙ্গীতের আয়োজনকে প্রাধান্য দিত। বেদের রীতি মনে সেলজুক সুলতান আলাউদ্দিন যে তার বল উপহার দিয়েছেন, গাজী ওসমান তাদের বাদ্য বাজানোর দায়িত্ব দিয়েছেন। বাদক দলটি খাবার গ্রহণ শুরু হলেই বাজনা থামিয়ে দিত। গাজীর সেই নিয়মিত খাবার আয়োজনের আরও একটি বিশেষত্ব ছিল, ধনী গরিব নির্বিশেষে সকলে সেখানে খেতে আসতে পারত। এমনকি সেই দস্তরখানে মুসলিম খ্রিস্টানের সমান স্থান ছিল। আর সেই বাদ্যযন্ত্র কিন্তু বর্তমানে আধুনিক হারাম বা অশ্লীল কোনো গান বাজনা ছিল না, সেটা ছিল ইসলামের শরীয়তসম্মত তবলা, ইসলামী নাশিদ বা ইসলামী সঙ্গীত, যেখানে কোনো মিউজিকের ব্যবহার হতো না। ওসমান গাজীর মতো বীর পুরুষের জীবনীতে লড়াই কুস্তি উল্লেখ থাকবে না তা কী করে হয়? ইতিহাস বিগত সূত্রগুলো তার এই দিক নিয়ে ভরপুর। তিনি ছিলেন মল্লযুদ্ধ ও কুস্তিতে অতুলনীয়, অস্ত্রচালনায় ছিলেন ঐশনীয়। ওসমান গাজী তার শ্বশুর শেখ আদেব আলীর মৃত্যুর 3 কি 4 মাস পর ইন্তেকাল করেন। কারো দুঃখের ব্যাপার হচ্ছে আদেব আলীর কন্যা স্ত্রী মালহুন খাতুনের মৃত্যুর 2 মাস পরেই ওসমান গাজী ইন্তেকাল করেন। তিনি নিজ হাতে বিরেচিকে নগরীতে শ্বশুর ও স্ত্রীকে সমাহিত করেন। তার মৃত্যুর পর প্রথম তাকে সুগুতেই দাফন করা হয়, পরে গাজী উল হানের সিদ্ধান্তে তার কবর বর্ষাতে স্থানান্তর করা হয়। মৃত্যু পূর্বে নিম্নলিখিত তার ওসিয়ত অনুযায়ী এখনও পর্যন্ত তার কবর বর্ষার তোপখানা গ্রামে রয়ে গেছে। প্রিয় বৎস, আমি মারা গেলে আমাকে বর্ষার সেই রূপালী গম্বুজের নিচে কবরস্থ করো। তার কবর সর্বশেষবার সুলতান আব্দুল বা খলিফা আব্দুল মজিদের সময় সংস্কার করা হয়। প্রথমবার নির্মিত কবরটি 1855 ভূমিকম্পে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় আব্দুল মাজিদ সিগুতে তার প্রথম দাফনকৃত স্থানে একটি সমাধিসৌধ নির্মাণ করেন। সম্ভবত গাজী ওসমানের মৃত্যুর কারণ ছিল গুটেবাত বা আর্থাইটিস। গিটেবাত ওসমানী শাসক গোষ্ঠীর বংশগত রোগ ছিল। গাজী ওসমানের অন্তিমকালে বর্ণনা দিতে গিয়ে আশেক পাশা যাতে বলেন, ওসমানের পায়ে একটি ক্ষত ছিল যার দরুন প্রচুর যন্ত্রণা হতো। একই লেখক সুলতান আল ফাতির মৃত্যুর কারণ উল্লেখ করতে গিয়ে একই ধরনের বাক্য ব্যবহার করেন, তার মৃত্যুর কারণ ছিল তার পায়ের ক্ষত। সুতরাং ওসমান গাজীর মৃত্যুর পেছনে আমরা তার নাতি মোহাম্মদ আল ফাতির মধ্যে ধরে নিতে পারি গিটেবাতের সাথে আর্থাইটিসের ভূমিকা ছিল। ওসমানী সাম্রাজ্যের জনকের অজানা দিকগুলি বিস্তারিত উদ্ধার সম্ভব না হলেও এখানে আমরা এই ক্ষণজন্মা ব্যক্তিদের বর্ণিল জীবনের বেশ কিছু চমকপ্রদ ঘটনার সম্মেলন ঘটিয়েছি, যা পাঠকদের তৃষ্ণার্ত হৃদয়ের খোরাক হবে।